শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম ও অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। এই বাংলাকে যদি ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে মানুষের একটা উৎসব। কথায় আছে, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। তাই দেখছি আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, প্রথম মাসের প্রথম দিন। শুভকামনা অনেকেই করছেন, নিশ্চয়ই আপনারাও করছেন যাকে পারছেন। আমিও আরামবাগ টিভির তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই নতুন বর্ষের। কিন্তু দর্শক, যেটা বলতে এলাম যে আজকের দিনেও কি একটু সত্য কথা বলা যেত না? আজকের দিনেও কি সেই মিথ্যাচার এইসব করতে হতোই? অন্তত সকালটা একটু সত্য বলা যেত না? না হয় একটু বেলা করে বলতেন। উনি আজকে কি বললেন? অনেক কথাই বলেছেন, তার মধ্যে আমি যেটা বলতে চাই, উনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ নামকে তোলার ব্যবস্থা করেছেন। মানে যে অংশটা ওই অ্যাডজুডিকেশন ছিল আর কি, ওটার ব্যাপারে উনি বলছেন। উনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ নাম তোলার ব্যবস্থা করেছেন, বাকিটা উঠে যাবে আজ না হয় কাল। উনি সুপ্রিম কোর্টে গিয়ে কি করছিলেন? উনি সুপ্রিম কোর্টে কি জন্য গিয়েছিলেন? এই নাম তোলার ব্যাপারে উনি ব্যবস্থা করতে গিয়েছিলেন? উনি কি করতে গিয়েছিলেন? ওনার মেন দাবি ছিল সুপ্রিম কোর্টে, দর্শক নিশ্চয় মনে আছে, যারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করছিলেন নির্বাচন কমিশনের দ্বারা, সেটাকে বাতিল করার জন্য উনি গিয়েছিলেন। যেহেতু এখানে যারা কাজ করছিলেন রাজ্য সরকারের যারা কর্মচারী, রাজ্য সরকারের, তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল। তো নির্বাচন কমিশন অন্যান্য জায়গা থেকে বা কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী, তাদেরকে দিয়ে মাইক্রো অবজারভার করে বিষয়টা তদারকি করার একটা ব্যবস্থা করেছিল। সেটাকে স্টপ করার জন্য উনি গিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল, যারা ইআরও আছেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, তারাই যা করবেন সেটাকেই মানতে হবে। কেন অবজারভার, কেন মাইক্রো অবজারভার, আবার কেন অন্য রাজ্য থেকে নিয়ে যাওয়া হবে, এই সব নিয়ে উনি বলতে গিয়েছিলেন। এই মাইক্রো অবজারভার যাদেরকে নির্বাচন কমিশন করেছিল, সেটাকে বাতিল করার জন্য, সেটাকে স্টপ করার জন্য উনি গিয়েছিলেন। সেটার জন্য উনি ওখানে গিয়ে সওয়াল করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট আমল দেয়নি। আর কি জন্য গিয়েছিলেন? উনি গিয়েছিলেন, প্রথমত উনি টোটাল যে এসআইআর যে বিষয়টা, সেটাকে পুরোপুরি স্টপ করার জন্য উনি গিয়েছিলেন। উনি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ঘনিষ্ঠ মহলে বলে গেছিলেন যে আমি যাচ্ছি, দেখবেন পুরনো তালিকাতেই ভোট করার ব্যবস্থা করে আনব। যে এসআইআর সেটা বাদ দিয়ে 2024-এর যে ভোট হয়েছে, ওই রকম আর কি, পুরনো তালিকাতেই উনি ব্যবস্থা করে আনবেন। এসআইআরের যে ব্যাপারটা, এটা উনি রাখবেন না, সুপ্রিম কোর্টে গিয়ে ওটাকে বাতিল করে আনবেন। এটাও কিন্তু উনি ঘনিষ্ঠ মহলে বলে গেছিলেন। তারপরে আর কি বললেন শেষ দিকটাতে, যে এইগুলো সব তো ম্যাপড, যাদেরকে এই অ্যাডজুডিকেশন বলা হচ্ছে অসঙ্গতি, এ সব তো ম্যাপিংয়ের মধ্যে থাকা। তো এদেরকে কেন সবাইকে ভোট দিতে অ্যালাউ করা হবে না? কেন সবাইকে ভোট দিতে অ্যালাউ করা হবে না? তাছাড়া এটাও বলার চেষ্টা হয়েছিল, সময় কম, এই সময়ের মধ্যে কি করে হবে, অমক তমক, তো এদের সকলকে ছেড়ে দেওয়া হোক, যা হবে পরে আবার হবে, এখন ভোটের জন্য ছেড়ে দেওয়া হোক। এই টাইপের উনি বলতে গিয়েছিলেন, এবং উনি একবারই গেছিলেন। ওনার পরে যারা গিয়েছিলেন তারা এই সবগুলোতে জোর দিচ্ছিলেন।
উনি সেদিন যেগুলো যেগুলো বলেছিলেন, মাইক্রো অবজারভারকে বাতিল করা, এই সব মানে একটাও টেকেনি। কিন্তু সুপ্রিম কোর্টের বিষয়টা কিন্তু একটাও মানে টেকেনি। আর এই যে বিচারকদেরকে দিয়ে যে কাজ করানোর যে বিষয়টা, সেটাও কিন্তু ওনারা বলেননি, ওনারা এই দাবিটা আদায় করে আনেননি। কিন্তু অ্যাডজুডিকেশন যে বিষয়টা, সুপ্রিম কোর্ট ওনার মতিগতি দেখে বা রাজ্য সরকারের মতিগতি দেখে এবং কমিশন কোথাও একটা যেন অসহায় হয়ে পড়ছে, সেই জন্য সুপ্রিম কোর্ট যেহেতু মনে করে যে এসআইআরটা খুব জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য সুপ্রিম কোর্ট নিজ উদ্যোগে এই বিচারকদেরকে যুক্ত করেছিলেন। ওনার এর মধ্যে কিচ্ছু নেই, উনি চাননি এই অ্যাডজুডিকেশন, উনি চাননি এই ঝাড়াই বাছাই, উনি সবাইকে অ্যালাউ করে দিয়ে ব্যবস্থা করতে চেয়েছিলেন এবং টোটাল এসআইআরকে স্টপ করার কথা বলেছিলেন। কিন্তু এসআইআর তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট তাদের উদ্যোগে এই বিচারকদেরকে যুক্ত করে ব্যবস্থা করেছে। ওনার কোনো অবদান নেই এটাতে, বরং ওনার এই পাকামি করার জন্যে এই বিচারকদেরকে সামিল করে দেওয়া। দেখুন, বিচারকরা কিন্তু অনেক নিখুঁত। যেভাবে কাজটা হচ্ছিল সেইভাবে কাজ হলে 32 লক্ষ কেন, হয়তো দেখতাম 50 লক্ষ নাম উঠে গেছে। যেভাবে কাজ হচ্ছিল, যাদের মাধ্যমে নির্বাচন কমিশন করছিল, অনেক আতস কাঁচ ধরছিল, ধরার ব্যবস্থা করছিল মাইক্রো অবজারভার বা ইত্যাদি দিয়ে, তার সত্ত্বেও তো অনেক শত ব্যবস্থা মানে গলযোগ তো হচ্ছিল। তো কারণ কমিশন যে ব্যবস্থা নেওয়ার কথা বলছিল, যাদের বিরুদ্ধে মানে গাফিলতির বিষয়টা এসছিল তাদের। আচ্ছা হ্যাঁ, সুপ্রিম কোর্টে যাওয়ার পেছনে আরও একটা ব্যাপার ছিল। নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছে বিভিন্ন সময়ে, তাদেরকে বাঁচানোর একটা উদ্যোগ ছিল যে কমিশন এখন চাপ দিচ্ছে, এই করছে সেই করছে, এই সবগুলোও কিন্তু বলা হয়েছিল। উনি বা ওনার পরবর্তী আইনজীবীরা সব গিয়ে এরম বলেছিলেন। ফলে এটা তো উনি বলছেন আমি গিয়ে 32 লক্ষের নাম তুলে এনেছি, 32 লক্ষের নাম তুলে এনেছি এবং আরও এখন অনেক নাম বাদ চলে গেছে, তার মধ্যে অবশ্যই কিছু জেনুইন ভোটারও আছেন। কিন্তু আমি তো বলবো এই বিচারকদের মাধ্যমে এটা করা হয়েছে বলে 32 লক্ষ নাম উঠেছে, না হলে নামটা হয়তো আরও বেশি উঠে যেত। কারণ বিচারকরা অনেক বেশি নিখুঁতভাবে কাজটা করেছেন। আর বিচারকরা যে কাজটা করেছেন সবটাই হচ্ছে যেসব ডকুমেন্ট জমা পড়েছে তার ভিত্তিতে। আর জেনুইন লোকেদের যাদের নাম বাদ গেছে তাদের সেই মতো ডকুমেন্ট জমা করা হয়নি, জমা নেওয়া হয়নি। জমা নেওয়ার কাজটা কাজ ছিল রাজ্য সরকার যারা কর্মচারী, যাদেরকে নির্বাচন কমিশন নিয়োগ করেছিল, তারা গাইডলাইন মেনে জমা নেননি। কোনটাতে হতে পারে কোনটাতে হতে পারে না সেই মতো মানুষকে গাইড করেননি। ফলে মানে ওই রকম যেগুলো জমা পড়েছে তার ভিত্তিতে করেছেন বিচারকরা। ফলে অনেক জেনুইন ভোটার বাদ হয়ে গেছেন। কিন্তু এই বাদের জন্য কমিশন দায়ী, জ্ঞানেশ কুমার দায়ী, ওইসব না। কমিশনার জ্ঞানেশ কুমার বহু আগে মানে বলে দিয়েছেন কোন ডকুমেন্ট লাগবে, তথ্যে অসঙ্গতি হলে সেখানে কি লাগবে, অনেক আগে থেকে বলা হয়েছিল। এখন সেই মতো যদি জমা না নেওয়া হয়, যা দিলেন কেউ সেটা নিয়ে নিলাম, বা মানুষকে ভালো করে বোঝালাম না যে কি দরকার, মানুষ যা তার মতো করে দিয়ে দিলেন, রেখে দিলাম, এই করা হয়েছে। তো এটা করতে গিয়ে তো এত সমস্যা হয়ে গেছে। প্রথমত দেখেছেন যে ইনারা এসআইআর মানে প্রথম থেকেই চাননি, নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তারপরে বাধ্য হয়ে এটাকে মানলেন। কিন্তু তারপরেও যেভাবে মানে মিসগাইড করা বা কোঅপারেট না করা, তার জন্য এরকম জট পেকেছে। আর কোনো রাজ্যে এইরকম অবস্থা দেখবেন না, কোনো রাজ্যে এইরকম জেনুইন ভোটার বাদ পড়ে গেছেন বলে কাউকে দেখবেন না। যত গণ্ডগোল এই পশ্চিমবঙ্গে। ফলে উনি যে কথাগুলো বলছেন যে আমরা 32 লক্ষের নাম তুলেছি, ডাহা মিথ্যা। এখানে ওনার কোনো অবদান নেই, বরং জেনুইন ভোটার যারা বাদ পড়লেন তার জন্য উনি দায়ী, এটা কিন্তু মানতে হবে। কিন্তু উনি সবেতে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। এখানে নাম উঠেছে, এই যে ধরুন বিচারক সিস্টেম যদি না হতো, বিচারকরা যেটা করেছেন যদি এটা না হতো, তো কি হতো? কমিশন কি বলেছিল যে সকলকে বাদ দিয়ে দেবো? এই যে 60 লক্ষ কমিশন কি ঘোষণা করেছিল সকলকে বাদ দিয়ে দেবো, যে যার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়ে আবার ওটাকে ব্যবস্থা করেন মানে বিচারকদের মাধ্যমে? এটা হয়েছিল নাকি? কমিশন কি বাদ দিয়ে দেওয়ার কথা বলে দিয়েছিল? যে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা করে নিয়ে এসেছি। কমিশন তো বলেছিল এগুলো বিচারাধীন, এগুলো মানে তথ্যগুলোকে চেক করতে হবে। তো চেকের ব্যাপারটা হচ্ছিল, ওনারা গেলেন সুপ্রিম কোর্টে, গিয়ে বিচারকদের ব্যাপারটা টেনে আনলেন। আর বিচারকদের আরও নিখুঁত চোখ,
আরও সব আটকে গেল বিষয়টা। তো এটাতে উনি এতজনকে আমি এত লক্ষকে তোলার ব্যবস্থা করেছি, এই যে কথাটা বলছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন? ডাহা মিথ্যে কথা বলছেন। কমিশন তো একবারে বলেনি যে আমরা 60 লক্ষ বাদ দিয়ে দিলাম। কমিশন বলছিল এদের আমরা খতিয়ে দেখছি। ফলে উনার ক্রেডিটটা কিসের থেকে? আসলে ওই আর কি, যে কোনো জিনিসেই উনি ক্রেডিট নিতে চান। হেরে গেলেও বলবেন আমাদের জয়। আর ওই যে ট্রাইব্যুনালটা কত বড় বাস নিয়ে এসছেন ওখানে গিয়ে, সেটাকেও বলছেন আমাদের জয়। এমন জয় এনেছেন আজকে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাধারণ মানুষ, আমার নামটা কেন বাদ গেল। এখন উনি বলছেন আজ না হয় কাল সবার নাম তুলেই ছাড়বো। আপনি তোলার কে? ওর নাম তো এমনিই উঠবে, আপনি কে তোলার? আপনি যদি ক্ষমতাচ্যুত হয়ে যান তাহলে কি নাম উঠবে না? প্রত্যেকের নাম উঠবে। যারা জেনুইন ভোটার তাদের প্রত্যেকের নাম উঠবে। অনেক আগে উঠে যেত, এই ভোটের মধ্যেই উঠে যেত যদি আপনি পাকামি না করতেন, যদি আপনি এরকম বাধা না দিতেন প্রথম থেকে, প্রত্যেকের নাম উঠে যেত। ফলে যে নামগুলো বাদ গেছে এর জন্য আপনি দায়ী, আর নাম যে উঠবে তার জন্য আপনার কোনো ক্রেডিট নেই, আপনার কোনো দরকারই নেই নাম ওঠার ক্ষেত্রে, আপনার কোনো দরকার নেই। আপনি যেচে এইগুলো বলছেন আমরা পাশে আছি, অমক আছি তমক আছি, এইসবের কোনো বালাই মানে কিছুর কোনো প্রয়োজন নেই। সবটাই হচ্ছে ওই শিং ভেঙে এখন আবার এ করার চেষ্টা। মানে আমি আগেই বলেছি এরা হেরে গেলেও বলে আমাদের জয়। তাই আমার আশঙ্কা এই ভোটে হেরে যাওয়ার পর নবান্ন থেকে নামবেন কিনা, নাকি ওই দমকল বাহিনী নিয়ে এসে মই দিয়ে ওপর থেকে জানালা ভেঙে বের করতে হবে। এরা হেরে গিয়েও বলে আমরা বিশ্বকাপ চাই, মানে এই টাইপের বিষয়। বুঝতে পারছেন? আমি দেখছি অভিষেক ব্যানার্জি তিনিও সব বলে বেড়াচ্ছেন কর্মীদেরকে যে এরকম প্রচার করতে হবে। ভোটাধিকার নিয়ে দল কি করেছে, প্রচারের নির্দেশ অভিষেকের কি করেছে? সর্বনাশ করেছে ভোটাধিকার, মানুষের সর্বনাশ করেছে। আজকে কয়েক লক্ষ ভোটার, জেনুইন ভোটার, তারা ভোট দিতে পারবেন না। এটা কি হয়েছে? সর্বনাশ করা হয়েছে। যারা অন্য পার্টির লোক আছেন তারা বলুন তো বাড়িতে বাড়িতে গিয়ে, যেমন এনারা বলছেন ভোটাধিকার নিয়ে কি করছে, কি করেছে দল, আপনারা উল্টোরা বলুন যে ভোটাধিকারের সর্বনাশ করেছে এই দলটা। অনেকেরই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মানে তাদের এই গোয়ার্তমির জন্যে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য এটা প্রচার করবেন। ওরা এখন এখানেও ক্রেডিট নেবেন, মানুষকে রাস্তায় বসিয়ে পথে বসিয়ে এখনও ক্রেডিট নেবেন। ওনারা নাম তুলেছেন আর সবার নাম নাকি তুলে দেবেন। যদি এতই ক্ষমতা তাহলে তুলুন না, তুলে ভোটটা করেন না। যখন এতই ক্ষমতা তাহলে ভোটের আগে কেন এত লক্ষ বাদ কেন? তাদের তুলে তারপরে ভোটটা করান, তবে তো বুঝবো ক্ষমতা আছে। সব যারা বোকা পেয়েছেন, মানুষকে বোকা। সকাল সকাল মিথ্যে কথা বলে সকালটা শুরু করলেন। আমি জানি আপনারা একটু বলবেন কার মুখ দেখিয়ে দাদা শুরু করলেন খবর। কি করার আছে, মুখ তো দেখাতে হবে, নাহলে কী করে বোঝাবো আপনাদেরকে? সেই জন্য দেখালাম। আমার কি ভালো লেগেছে নাকি শুরুতে দেখে, বছরের প্রথম দিনে শুরুতে মিথ্যাচার, মিথ্যা কথা? আর বলছেন গণতন্ত্রের পীঠস্থান নাকি, কি গণতন্ত্রের উৎসব কি বললেন না? একটা ভিডিও দেখাবো দর্শক। শুভেন্দু অধিকারী ওখানে লড়ছেন বলে, দেখুন ওনাদের একটা ফ্যাম বলে কি একটা কমিউনিটি আছে, তাদের মাধ্যমে শুভেন্দু অধিকারী যেসব পোস্টার আছে ভবানীপুরে সব ছিঁড়ে সব কেমন করে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের উৎসব হচ্ছে। দেখতে পাচ্ছেন না আপনার কেন্দ্রে এই একদল ছেলে তারা কি করে বেড়াচ্ছেন, ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন না? এটা গণতন্ত্রের উৎসব হচ্ছে, বড় বড় লেকচার ঝাড়ছেন। বাংলার মানুষ ক্ষমা করবেন না। বছরের শুরুতে এই রকম যে কথাগুলো বলছেন মিথ্যাচার, আবার এগুলো যারা শুনবেন আমার মনে হয় না তারা ক্ষমা করবেন বলে। তবে উনি এই সব মিথ্যাচার করলেও আমি দেখলাম আজকে সকাল থেকে শুভেন্দু অধিকারী উনি ভবানীপুর এলাকাতে প্রভাত ফেরি করেছেন, মনীষীদের সব ছবি টবি নিয়ে বেরিয়েছেন এবং মানুষে কিন্তু বিরাট সাড়া দিয়েছেন। দেখুন আগাবে না এইবার সামনে চলে ওই ফ্যামের ছেলেমেয়েরা বলছিলেন না যে সাথে লোক নেই, সাথে কেউ নেই। হ্যাঁ, সাথে তাদের সাথে কতজন আছে? ওই যে পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে দেখছিলাম, তাদের সাথে কতজন আছেন? হ্যাঁ, এই যে তাদের সাথে কতজন আছেন, এই তো এক কগাছা। তাতেই ক্ষমতা দেখাচ্ছেন, যেহেতু মুখ্যমন্ত্রীর কেন্দ্র, ক্ষমতা দেখাচ্ছেন তো। কিন্তু শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তার সঙ্গে কত লোক, কত স্বতঃস্ফূর্ত ছাড়া। হ্যাঁ, নাকি বলির পাঁঠা হবেন শুভেন্দু অধিকারী, বলির পাঁঠা হবেন ভবানীপুরে। বলির পাঁঠা হবেন নাকি বলির পাঁঠি হবেন সেটা দেখার ব্যাপার আছে মানে রেজাল্টের দিনে, গণনার দিনে।
দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।